হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। কি করো টুসি? ঘাস কাটতেছি সর্দার ভাই। আর তাছাড়া তোমরা সবাই ব্যাচেলর বলছো কেন? ওই যে ব্যাচেলর বলছো, যে যে ভদ্রলোককে শরীফ সাহেব, তিনি তো দুইটা বিয়ে করেছেন, তারপরেও ব্যাচেলর। আপা উনি হচ্ছেন বিবাহিত ব্যাচেলার, একটু অ্যাডভান্স। কে কে প্রমাণ চায়? স্যার মানে হচ্ছে যে স্যার ওই ওই না আমার ওই কইতি খেয়াল করেননি কেন? ইন্টারেস্ট পাইনি, ভেবেছি ছেলেটা পড়াশোনা করছে, সে বড় হলে ব্যবসার খুঁটি ধরবে। টাকা পয়সা তো আমার জন্য কোনো সমস্যা না। এখন দেখলেন তো যে টাকা পয়সাটাই বড় সমস্যা। এখন কি করি বলুন তো? এখন চোখ বড় বড় করে কর্মচারীদের দিকে তাকিয়ে থাকবেন, কোনো কথা বলবেন না। আপনার ব্যবসার কাগজপত্র আপনার নামে তো? তাহলে চিন্তার কোনো কারণ নেই। টাকা পয়সা আপনার সঙ্গেই, টাকা সবাইকে সোজা করে রাখবে। কই চললেন? আরে কই যাবো, তোমার দেখে তো খারাই গেলাম। খারাইতে হইব না, কাজ থাকলে চলে যান। জি। শুনেন, হ্যাঁ আপনার বাড়িতে নাকি দুইজন বিশিষ্ট মেহমান আসছে। হ্যাঁ, ওই একজন ধরো দুনিয়া বিখ্যাত অর্থনীতিবিদ, আর ওই ম্যাডাম হইতেছে তোমার টি গার্ডেনের মালিক, তাছাড়া পাথরের ব্যবসা আছে। বাবা, অনেক বড় বড় মানুষ ভাড়া দিচ্ছেন, অনেক টাকা ভাড়া পাবেন মনে হয় না? না না, কারণ একজন হইতেছে ওই যে বাড়ির মালিকের অনুরোধে, আর একজন হচ্ছে ওই মালিকের শালা আছে না আমাকে মন্তাসির ভাই, তার অনুরোধে। আচ্ছা, হেরা কি আপনারা চাকরি দিতে পারবো? হ্যাঁ, ওই ম্যাডাম তো কইছিল চাকরি দিতে পারবো, কিন্তু ওই যাইতে হইব আবার পঞ্চগড়। ইস, টাকা পাইলে আর চাকরি পাইলে পঞ্চগড় কেন, তেতুলিয়া, রামু এসব জায়গাতে যাওয়ার কোনো আপত্তি থাকার কথা না। হ্যাঁ, তুমি এটা কি কথা বলতেছো বলো তো? হ্যাঁ, এই বাড়ির দায়িত্ব আমার হাতে না, আর আমি যদি এটা সারি মন্তাসির ভাই কি ভাববে? চুপ করেন। বাড়ির দায়িত্ব মানে? হ্যাঁ, মুনতাসির ভাই কি আপনারা কান ধনিয়া নাচতেছে? হ্যাঁ, আপনি তো আছেন বাড়ি নিয়া, মনে হইতেছে যে সারা বাড়ির মহারাজা হইতেছেন গিয়ে আপনি। মুনতাসির ভাই আপনার বাড়ির মধ্যে ফালাই দেশ বিদেশ ঘুরতেছে, আর আপনি খালি বাড়ির তোষকের মধ্যে শুয়ে শুয়ে ওই ছারপোকা মারেন। বাহ, তুমি তো খুব কঠিন করে একটা ভাষণ দিলা। ভাষণ দেওয়ার যাই দিই, কোনো লাভ নাই। আপনার এইসব কথা বলে তো কোনো লাভ নেই, আপনার কোনো স্যাদ ব্যাত নাই, কোনো লাভ নেই, বুঝছেন? কিছুই হইব না। শুনেন, আপনার কাছে কি আমার একটা চাকরির কথা কইতে পারবেন? চাকরি পাইলে পঞ্চগড়, তেতুলিয়া, টেকনাফ কোথাও যাইতে আমার কোনো আপত্তি নেই। আপনারা বলে কি হইব? কিচ্ছু হইব না। আপনার কাছে গিয়ে আমি নিজেই বলবো। এখন যান, যেই কাজে যাইতেছিলেন সেই কাজেই যান। আপনি তো আর কিছু করতে পারবেন না, যান। আচ্ছা,
আপনার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা নিয়ে তো এরকম মানিক রতন হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? বুঝলাম না। লালনের গান শোনেননি? সেই হয়েছে মানিক রতন, সব থুয়ে যার কিছুই নেই। আপনার তো সব কিছুই আছে, তবু এরকম একা একা ঘুরে বেড়াচ্ছেন কেন? ভুল, আমার আসলে অনেক কিছুই নেই। মানে মানে আমার যেমন ধরুন কোনো সংসার নেই, 23 বছর বয়স থেকেই নেই। কেন বলুন তো? তখন বিদেশে চলে গিয়েছিলাম, মা বলেছিলেন ভালো থাকিস বাপ। আমি তো ভালোই আছি, কিন্তু সেই ভদ্র মহিলার সঙ্গে আর দেখা হয়নি। কেন? দেশে যখন ফিরে এলাম ততদিনে মা মরে গেছে। আচ্ছা, আপনি দেশ ছাড়লেন কেন? ভালোবেসে রাজনীতি করতাম, প্রতিপক্ষরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমাকে টার্গেট করে হামলা চালায়, আমি বেঁচে যাই, কিন্তু আমার রুমমেট মারা যায়। বাবা বললেন আর রাজনীতি করে কাজ নেই, দেশপ্রেম যথেষ্ট হয়েছে, বেঁচে পড়তে থাকো, বিদেশে পাঠিয়ে দিলেন। ও, 10 বছর পরে দেশে ফিরে বিয়ে করলাম রেনাকে। দেশে থাকতেই ওর সঙ্গে আলাপ পরিচয় ছিল, কিন্তু বিয়েটা টিকলো না, আমারই দোষে। আমি আসলে ততদিনে আর গৃহবাসী নেই, পরবাসী হয়ে গেছি। খুবই দুঃখজনক। আবার নতুন করে সংসার ধর্ম পালন করার চেষ্টা করেছি। বিদেশে গিয়ে একটা বিয়েও করেছিলাম, কিন্তু সে মারা যায়। এখন ভালোই আছি, আজীবন পরবাসী। বুঝলেন ফুলকুলি আপা, এই আমার জীবনের মানে লাইফের তকদির লাখ লাখ তো খুলে যাবে। লাখ খুলে যাইব কোন দিক দিয়া? আমাকে স্যার আছে না, কোন স্যার? ওই আমার গেস্ট স্যার, ও হ্যাঁ হ্যাঁ। ওই গেস্ট স্যারের যে এফডিসির ডাইরেক্টর আছে না, তার সাথে ব্যাপক পরিচয়। তাই স্যার আমারে কইলো যে ওই ডাইরেক্টর স্যারের সাথে আমারে পরিচয় করাই দেব। সত্যি? তাহলে তো তুমি এবার সত্যিই রয়ে যাও মনে হইতেছে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আপনারা আমারে অবহেলা করলে কি হবো? এই দেশে জনগণ তো আমার অবহেলা করে না, খুবই ভালোবাসে। তোমারে কে কইছে আমরা অবহেলা করি তোমারে? পাইছো কই সব কথা? এসব কথা আর বলবা না। কেন বলবো না? আপনাদের আচরণ তো তাই বলে। আপনারাই তো বলেন বুলেট তুই অশিক্ষিত, তুই গরিব, তোর সাথে তার বন্ধুত্ব চলে না। হ্যাঁ, আসলে আল্লাহ তাআলাই জানে কার সাথে কখন বন্ধুত্ব হইব। দেখেন ফুলকুলি আপা, বেশি অবহেলা করেন না। আল্লাহ তাআলা কইলাম আমারে আরেকটা স্পেশাল যোগ্যতা দিয়ে পাঠাইছে। যোগ্যতা যেহেতু দিছে তাহলে তো তোমার জীবন আর কোনো অসুবিধাই নাই। না, এখন আর তা নাই। আসলে জীবনের ভাঙা করা এই দুনিয়ায় কার কখন কি দোষ হয় কেউ কইতে পারে না। আচ্ছা, তুমি কি তোমার এই সাফল্যের কথা আমাকে কইতেইছো, নাকি এই সুবাদে কোনো খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করানোর চিন্তা ভাবনা ছিল? সত্যি কথা কমু, কও। আমি তো আপনার এনে ওই রেস্টুরেন্ট না, মানে হচ্ছে আমি তো আপনার ওই খাওয়াইতে চাই, তো আপনি খাইবেন কি না তাই আর কি। কি জানি বলে খাওন দাওয়ানোর কথা হইতেছে শুনলাম। হ্যাঁ, কি রে ছাড়া? হ, ওই ফুলকুলি আপাই কইলো আমি হিরোতে যেতেছি তো, মানে এফডিসিতে আমাকে স্যার আমার ডাইরেক্টর সাহেবের সাথে পরিচয় করে দিব, তখন আমি হিরো। বুঝছি, হ বুঝছি। টাকা পয়সা হইলে খামু না কেন, খামু না কেন? মনে করছি তুই মন পরিষ্কার কইরা আমগরে জিয়াফত করবি, আমরা মনে করছি মন পরিষ্কার কইরা জিয়াফতটা মনে করছি গ্রহণ করুম, বুঝছস না? অসুবিধা নাই, কা অসুবিধা হইব কে? আপনি খাবেন গুল্লেপা, আমার যে কি খুশি লাগতেছে। ও ফুলকুলেপা, ও গুল্লেপা, আমি কোনো আপনাকে খাওয়াবো। হ্যাঁ, ওই ছাড়া, ওই ওই তোর কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এটা কি তোর? একদম একেবারে হাউসে মানে মজে গেছিস না? মানে ফিল্মে নামবি একেবারে, মানে ওই যে কি নায়িকাকে কোমর ধরে নাচবি সেই স্বপ্ন দেখতেছোস? তো ছেড়া শুন ভালো কইরা, মনে করছি খুব দেখুন তো ভালো,
খোয়াব দেখুন মনে করছি খুব ভালো, কিন্তু মনে করছি খোয়াবে লাত্তি মেরে ডিম সবটি ভাঙ্গে ফেলাইস না, বুঝছস না? আমি ডিম ভাঙবো কোত্থেকে? ডিম তো ভাগবেন আপনারা। আপনারা শয়নে স্বপনে জাগরণে ডিম 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 ডিম। বেয়াদব বেশরম ছেড়া, হ্যাঁ? তুই তুই আমারে ডিমের খোটা দস, আমার বাড়িতে খাড়াইয়া, আমার এলাকার মধ্যে খাড়াইয়া তুই আমারে ডিমের খোটা দস, তোর মতন ছেড়া কাজের ছেড়া। এই এই ফুল করি ওই বাঘা কুত্তারে লয়ে তো লয়ে লয়ে তাড়াতাড়ি লয়ে ওই যে কুত্তা দিয়ে কামড় কর। আপা, আপা, আর না আপা, না সামনে আপনি ঠেকারি নষ্ট হয়ে যাবো গা। ওই ছেড়া ওই এই সাহস কত বড় দেখছো? গুড মর্নিং। মর্নিং। সকাল সকাল উঠে পড়েছেন? না না, আমি তো এখনো ঘুমোতেই যাইনি। ভেবেছিলাম সূর্যোদয় দেখব, কিন্তু তারপরে আর ভালো লাগছে না। তো আপনার ঘুম টুম সব ঠিক মতো হচ্ছে তো? না না, আমার ঘুমের কোনো সমস্যা নেই। সমস্যা আমার উৎকণ্ঠা, ভয়। কাউকে বিশ্বাস করতে পারছি না। এখন তো রাস্তায় চলাচল করতে আমার সমস্যা হচ্ছে। কেমন? সেদিন বুলেটকে বললাম আমি বাইরে যাবো, একটা ট্যাক্সি ডেকে দাও। বুলেট ট্যাক্সি ডেকে দিল। ট্যাক্সিতে উঠেই আমার মনে হলো ভুল করে ফেললাম না তো। তারপরে ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করলো, আচ্ছা শিল্প ভবন যাবেন? আপনি কি ফকিরাওয়াল হয়ে যাবেন নাকি গুলিস্তান হয়ে যাবেন? এই শুরু হলো আমার ধুকপুকানি। আমার মনে হতে লাগলো লোকটা কেন আমাকে এই কথা জিজ্ঞেস করছে। কেউ ওকে আমার পিছনে লেলিয়ে দেয়নি তো। তারপরে বাড়ি ফিরে এলাম। আসসালামু আলাইকুম। বলতাম আপনি নিশ্চয়ই ম্যাডাম শারমিন রহমান? আমার নাম বকুলি, সর্দার ভাইয়ের প্রতিবেশী। প্রতিবেশিনী? হ্যাঁ, জি। বকুলির নামটা যেন কোথায় শুনেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল সর্দার তোমার কথা বলছিল। সর্দার ভাই আমার সম্পর্কে কি বলছে? না না, তেমন খারাপ কিছু বলেনি। বলছিল যে আমার যদি একা একা লাগে তাহলে তুমি আর আরেকটা মেয়ের নাম বলেছিল, যে তোমরা আমার কাছে এসে থাকতে পারো। তুমি কি আমার সঙ্গে কথা বলতে এসেছো নাকি ম্যাডামের সাথে? জি না, ম্যাডামের সাথে কথা বলতে আসছি। ও, এই প্রথম আমি একজন মহিলার কাছে সরাসরি বোল্ড হয়ে গেলাম। আমি আপনার সঙ্গেও কথা বলবো। সর্দার ভাই বলতেছিল আপনি নাকি চাকরি দিতে পারবেন। পঞ্চগড় গিয়ে কিন্তু চাকরি করতে হবে। চাকরি পাইলে টেকনাফ, তেঁতুলিয়া, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি যাইতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই। একটা মেয়ের তো সব জায়গায় যাওয়া এবং থাকা খাওয়ার অসুবিধা আছে। না না, চাকরি পেলে আমি যাইতে পারবো, আমার সমস্যা নাই। তুমি চাকরির জন্য হঠাৎ এত উতলা হয়ে পড়েছো, মানে বিষয়টা কি? আসলে আমি আমার বড় বোনের সাথে থাকি। ওনার মাথায় নানাবিধ পাগলামি ভর করে মাঝে মাঝে। এখন ওনার মাথায় পাগলামি ভর করছে, যেখানে যাকে দেখে তার সাথেই আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে, তুমি তোমার সিভিটা দিয়ে যেও, আমি দেখি কি করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আসি। আসসালামু আলাইকুম। বুঝলাম। এখন তো আমার ওকেও সন্দেহ হচ্ছে। মানে কালকেই সর্দার ওর কথা বলে গেল, আজকেই ও এসে হাজির। আমার তো মনে হয় এখন আপনার আর দুজন লোককে সন্দেহ করা উচিত। একজন আমি, আরেকজন ওই সর্দার। ভালো লাগে না মামু, কিছু ভালো লাগে না। কেন? কে কও আবার? এই যে সর্দার ভাই, বুলেট ভাই, হেরা খালি কাম করো কাম করো কাম করো, টেকার কথা কিছু কয় না। আরে বাবা, নিজে মধ্যে থাকতে গেলে এরকম মাঝে মধ্যে হয়। সব সময় কি সবার কাছে টাকা পয়সা থাকে? ওই যে মামা, এক গ্লাস একটু পানি খেতাম। খারা দিতেছি। কি? হ্যাঁ, কি করি মানে? খারাই আছি। তুমি সাফা কই থেকে আইলা? এই এমনি কোন না, এমনি আইছি। হাঁপাইতেছো কেন? মামা, এই 2 কাপ চা বানাও।
এক কাপ তুমি খাইবা, 2 চামচ দিয়া। এক কাপ আমি খাবো। বুলেট ভাই হ্যাঁ, তুমি 2টা চায়ের অর্ডার দিলা, মামুর লাগে একটা, তোমার লাগে একটা। তোমার সাথে আমার কি কোনো অসুবিধা? অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। আরে তোমার তুমি আমার অন্তরের ভাগ। ওই আমার যে কাপটা থাকবো ওই কাপের অর্ধেক কাপ চা আমি ফ্রিজে ঢেলে তোমার দিব, তুমি চুমুক পেরে খাবা। মামা এই 2 চামচ একটু বেশি দিও, দরেশ ভাই তো আবার একটু চিনি বেশি খায়, তাই না? বুলেট ভাই হ্যাঁ, তোমার তো একটা কথা আমি কই নাই, কি? তোমাকে বাড়ির কাম কিন্তু আমি করুম না। কেন? মামু গেস্ট হইলো 2 জন, একজন কিছু খায় না আর একজন শুধু ভেজিটেবল খায়। মামু আপনি কাম কাজ না থাকলে আমার গা হাত পা ব্যথা করে না? আর তাছাড়া তোমরা তো মাল্টোর আওয়াজ দাও না। বুঝছি বুঝছি। মামা হ্যাঁ চাটা দাও। হ্যাঁ ওর মালটুটা আসলে চায়ের মধ্যে না, অন্য জায়গায়। প্লিজ। ও নে মামু চায় 2 চামচ দিয়েছেন চিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই খাবি আমি জানি না। এই না, আচ্ছা দে, খামু না, ওইটুক চা আমি খামু না। খাও, মনে আচ্ছা, শান্তি একটু হইবো, খাও খাও। খাও খাও। একটু খা একটু খা। মামু হ্যাঁ। এইটা কি হইলো আপনি কোন? বুলেট, হুম? ওই তোর কবিরাজের ব্যবসার খবর কি রে? কবিরাজের ব্যবসা? ওই ব্যবসা তো আমি করি না, আমি তো করি হার্বাল তেলের ব্যবসা। হার্বাল তেলের ব্যবসা তো এখন রমরমা, সারা দেশ বিদেশ রমরমা ব্যবসা করতেছে। তো আমার একটা স্মল সাইজের ঝামেলা আছে। সেটা কিরম? রকম তার কোয়া যাবো না, তবে একটা ইঙ্গিত দিয়ে যায়। আমাগো বাড়িতে যে গেস্ট স্যার ওমর শরীফ স্যার আছে না, স্যারের সাথে ফিল্মের ডাইরেক্টরের সাথে ব্যাপক খাতি, সেরকম খাতি। ওই স্যারে আমারে কথা দিছে যে তিনি আমারে বিভিন্ন ডাইরেক্টরের সাথে পরিচয় করাই দেবেন, আমার একটা ব্যবস্থা করে তবে তিনি যাবেন। বুলেট ভাই হুম? তুমি তো দেখতেছি সত্যি সত্যি হিরো হয়ে যাইবা। আমার এখন কথা আছে, রাখবা? কি? তুমি তো আমার ড্যান্স দেখছো মামু, আমি তো খারাপ নাচি না, খারাপ নাচি। তোমাকে যে ফিল্মে আইটেম ড্যান্স হয় না, তুমি যদি সুযোগ পাও আমার এখন আইটেম ড্যান্সে চান্স করে দিও। ওরে আমার সুপারস্টার, তুমি কি অমিতাভ বচ্চন না শাহরুখ খান যে তোমার আইটেম গানে ডান্স করার জন্য নিয়ে যাব? কেন শাহরুখ খান হন লাগবো কেন? নাচে না, কত লোক তো নাচে। আচ্ছা ঠিক আছে, আমি যখন হিরো হব তখন তুমি যে আমার গানের দৃশ্য থাকবো না, পিছনে সখীর মতো নাচবা, ঠিক আছে? আমি ওটা কয়ে দেবো। দেখছেন মামু কথা কইলে কেমন করে? তোরও শেষ পর্যন্ত ওই ফিল্মে অ্যাক্টিং করার শখ হইলো? হ্যাঁ বুলেট ভাই হিরো হইতেছে, আমি একটু নাচি। ভালো। আছে তো, বুঝলো মামা? হ্যাঁ এই যে এরকম কিছু ড্যান্স থাকে না, ওই ড্যান্সে নাচবো। মানে তোরা কি এই মহল্লার সবাই কি ফিল্মে অ্যাক্টিং করবি নাকি? আমি যদি হিরো হইতে পারি এই মহল্লা কেন, পুরো মহল্লা ধরে আমি এফডিসি বানাই আলাম, এখানে খালি সিনেমার শুটিং হবো। বুলেট, বুলেট ভাই তুমি কি আমার লাগে ঠাট্টা করলা? মামা হ্যাঁ পকেটে টাকা পয়সা নাই, আজ বুঝছি, থাক পরে দেবো। থাক থাক থাক। সময় মতো কামে আইবি, ভেজিটেবল একটু ভালো করে রান্না করো। তোমার তো যা অবস্থা না, বাবুর্চিগিরি না করে তোমার তখন রাস্তাঘাটে ওই রিক্সা চালাতে দিতে হইব। মামা একটু বুলেট ভাই শুনে যাও, কি? রাস্তাঘাটে যদি রিক্সা চালাই নগদ টাকা পাই।